আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি গতির প্রকারভেদ নিয়ে। কোন একটা বস্তু যদি শুরুতে আসি, গতি কি? কোন একটা বস্তু যদি চলতে থাকে তাহলে সেই চলমান বস্তুটি কি বলা হয়? গতি। সেই চলমান অবস্থাটাই হচ্ছে গতি। কোন একটা বস্তুর চলমান অবস্থাকেই বলা হয় তার গতি। এবার আসি গতির প্রকারভেদ নিয়ে। গতি কয়েক প্রকার হতে পারে, যেমন সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। প্রথমে আসি সরল রৈখিক গতি নিয়ে। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। যেমন বাস ট্রাকের যে গতি সেগুলো হচ্ছে সরল রৈখিক গতি। ঘূর্ণন গতি, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। যেমন পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরছে। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, যেমন এই পৃথিবীকে ঘিরে চাঁদ একটা সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে, তার মানে এটা একটি ঘূর্ণন গতি। এরপরে আসি চলন গতিতে। চলন গতি কি? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে তাকে চলন গতি বলে। যেমন একসাথে অনেকগুলো জেট বিমান যদি উড়তে থাকে, যেমন একটা বিমান এরকম একসাথে অনেকগুলো বিমান যদি উড়তে থাকে তাহলে এটা হচ্ছে চলন গতি। কিভাবে? সংজ্ঞা অনুসারে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে। এখানে জেট বিমানের 3টা বিমান আছে, 3টা বিমানই একই সময় তারা একই দিকে যাচ্ছে, তাহলে এটা একটা চলন গতির উদাহরণ হবে। এরপরে আসে পর্যায়বৃত্ত গতিতে। সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা সূর্য আর এটা হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। কারণ এই পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি এবং এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। এরপর আসি সরল স্পন্দন গতিতে। এটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি পর্যায়কালের অর্ধেক একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। এটা একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি।
যেমন কোনো একটা, এটার উদাহরণ হিসেবে যদি দেখি আমরা, একটা দোলনা আছে সাপোজ, দোলনায় একটা শিশু আছে, তো সে কিছু সময় এই দিকে দুলে আসবে, আবার কিছু সময় এই দিকে আসবে, অর্থাৎ সে তার পর্যায়কালের একটা নির্দিষ্ট পর্যায়কাল হচ্ছে এইটুকু, পর্যায়কালের অর্ধেক সে থাকে এই দিকে, বাকি অর্ধেক সময় থাকে সে এই দিকে। তাহলে এটাই হচ্ছে তার সরল স্পন্দন গতি। আশা করি এখানে বুঝতে পেরেছি। এবার আসি স্কেলার রাশি কি। আচ্ছা, রাশি হচ্ছে দুই ধরনের, একটা স্কেলার আর একটা ভেক্টর। যে রাশিকে মান দিয়ে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা হয়, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। আর যাকে প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই দরকার হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন স্কেলার রাশির উদাহরণ যদি আমরা দেই, যে তাপমাত্রা, ভর, এগুলো প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। যেমন আমরা শুধু যদি বলি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটা দ্বারাই আমরা বুঝতে পারি যে আজকের তাপমাত্রা কত। আবার ভরের ক্ষেত্রে আমরা বলি 30 কেজি, এগুলো প্রকাশের জন্য দিকের দরকার হয় না। আমরা কখনো বলি না উত্তর দিকে 30 কেজি। কিন্তু ভেক্টর রাশি, এটা প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয়। এটার উদাহরণ হচ্ছে অবস্থান, বেগ। যেমন যদি অবস্থানের নিয়ে একটা উদাহরণ দিই, যে আমরা বলি লোকটা উত্তর দিকে, লোকটা এ পয়েন্ট থেকে ডান দিকে 10 কিলোমিটার দূরে অবস্থান করছে। কিন্তু আমরা যদি বলি শুধু লোকটা 10 কিলোমিটার দূরে অবস্থান করছে, তাহলে কোন দিকে, ডান দিকে না বাম দিকে, এটা বোঝা যায় না। তো এই জন্য দিক বলে দিতে হয়। এই জন্য এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপর হচ্ছে দূরত্ব আর সরণ। দূরত্ব বিষয়টা কি? দূরত্ব একটা স্কেলার রাশি, কিন্তু সরণ এটি একটা ভেক্টর রাশি। আচ্ছা, যদি আমরা বলি একটা লোক আঁকাবাঁকা পথে হাঁটতেছে, সে এখান থেকে এখানে গেল, তারপরে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তারপরে এখানে আসলো, তারপর আবার এখানে আসলো। তো এক্ষেত্রে তার দূরত্বটা কত? তার দূরত্বটা হচ্ছে সে যতটুকু পথ অতিক্রম করছে, এই পুরো পথটাই হচ্ছে তার দূরত্ব, পুরো পথের দৈর্ঘ্যটা। কিন্তু সরণ, এই সেম ক্ষেত্রে তার সরণ কত? তার সরণ হচ্ছে তার আদি অবস্থান আর শেষ অবস্থানের যে দূরত্ব, সেটাই হচ্ছে তার সরণ। এই এ আর বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তার সরণ। এ আর বি পয়েন্টের মধ্যবর্তী যে পার্থক্য, সেটাই হচ্ছে তার সরণ। আচ্ছা, তাহলে সরণ কি? সরণ হচ্ছে আদি ও শেষ অবস্থানের পার্থক্য। আদি ও শেষ অবস্থানের পার্থক্য।
আচ্ছা, এবার আসি দ্রুতি। দ্রুতি ও বেগ। আচ্ছা, দ্রুতি একটি স্কেলার রাশি, কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতি জিনিসটা কি? দ্রুতি বেগের যে মান, বেগের মানটাই হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে বেগের মান। যখন আমরা বলবো একটা বস্তুর বেগ উত্তর দিকে, একটা বস্তু উত্তর দিকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তখন সেটা হবে বেগ। এখানে যে রাশি সেটা হচ্ছে বেগ, কারণ এখানে দিক দেয়া। কিন্তু এই 40 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে দ্রুতি, বেগের যে মান, এটা হচ্ছে বেগের মান। এই বেগের মানটাকেই বলা হয় দ্রুতি। এরপর হচ্ছে ত্বরণ ও মন্দন। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে পিছনের স্লাইডে একটু যাই। দ্রুতির মাত্রার বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি, এটা প্রথম অধ্যায়ের। যদিও দ্রুতির একক হচ্ছে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের এককও ঠিক মিটার পার সেকেন্ড। মাত্রা হচ্ছে এল টি -1। বেগের মাত্রাও ঠিক সেম। আগের স্লাইডে দূরত্বের একক মিটার এবং মাত্রা এল। ঠিক একইভাবে সরণের এককও মিটার এবং মাত্রাও এল। আচ্ছা, এখন আসি ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। তো সংজ্ঞা অনুসারে ত্বরণকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। আর মন্দন, আচ্ছা, ত্বরণের সংজ্ঞা অনুসারে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তো বেগ বৃদ্ধির হার কি পরিমাণ বেগ বাড়ছে সেটা বের করার উপায়টা কি? সেটা বের করার উপায় হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ করলেই এটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে বেগ বৃদ্ধি, এবং সেটা সময়ের সাথে, অর্থাৎ সময় দ্বারা ভাগ দিতে হবে। এর মানে হচ্ছে তার প্রতি একক সময়ে কি পরিমাণ বেগ বাড়তেছে, এটাই হচ্ছে ত্বরণ। এটাই বলছে এখানে, বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ এ ইকুয়াল শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ টি। এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো।
আচ্ছা, এখন আসি মন্দন। মন্দন বিষয়টা কি? এটা হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার। সময়ের সাথে যদি বেগটা হ্রাস পায় তাহলে সেটাকে বলা হয় মন্দন। ত্বরণের ক্ষেত্রে মানটা সবসময় পজিটিভ হবে, মন্দনের ক্ষেত্রে মানটা সবসময় নেগেটিভ। আশা করি ত্বরণ ও মন্দন বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি আমরা কিছু গতির সমীকরণ নিয়ে কাজ করব। তো আমরা ত্বরণের একটা সমীকরণ পেয়েছি, a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখানে এ আর টি আর আর গুণ করে দিই, থাকে এ টি, আর এই সেটা থাকে ভি মাইনাস ইউ। তো ভিকে বাম পাশে ডান পাশে রাখি, ইউকে বাম পাশে আনি, তাহলে হয় ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি এখানে শেষ বেগ, শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা। এটাই হচ্ছে শেষ বেগ বের করার ফর্মুলা। ওকে, এখন আমরা যদি একটু দেখি গড় বেগ বিষয়টা কি। গড় বেগটা হচ্ছে বড় হাতের ভি এটা, আর এটা ছোট হাতের ভি। গড় বেগকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করলাম, আদি বেগ আর শেষ বেগের যোগফল ভাগ 2, এটাই হচ্ছে গড় বেগ। এখন ভি এর পরিবর্তে ভি এর মানটা বসিয়ে দেই, ইউ প্লাস এটি ভাগ 2। এখানে 2u আসে প্লাস এটি ভাগ আসে 2, এখানে আসে ইউ প্লাস হাফ এটি। ওকে, অর্থাৎ গড় বেগ ভি সমান ইউ প্লাস হাফ এটি। তো এটা থাকুক এখানে, আমরা সামনের পেজে যাই। সরণ জিনিসটা কি? অ্যাকচুয়ালি বেগ কি সেটা নিয়ে যদি একটু চিন্তা করি, বেগটা কি আমরা কি জানি, বলি না অনেক সময় বেগের কোনো একটা গাড়ির বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে গাড়িটা উপরে 5 কিলোমিটার, নিচে হচ্ছে 1 আওয়ার। এর মানে হচ্ছে গাড়িটা 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে। বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি কোনো একটা গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর মানে হচ্ছে গাড়িটা 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে। অর্থাৎ তাহলে বেগ কি? বেগের সংজ্ঞা অনুসারে বেগ হচ্ছে একক সময়ে কোনো একটা গতিশীল বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে সেটাই হচ্ছে তার বেগ।
আমরা যদি দেখি বেগের ক্ষেত্রে উপরে থাকে সরণ 5 মিটার, এটা কিন্তু সরণ, উপরে থাকে সরণ, নিচে থাকে কি সময় 1 সেকেন্ড বা 1 আওয়ার, নিচে থাকে সময়। তো বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সরণ এস, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল এই সাইডে গুণ করে দিলে হয় ভিটি। এই ফর্মুলাটা শুধুমাত্র সমবেগ বা গড় বেগের ক্ষেত্রেই প্রযোজ্য। সমবেগ বা গড় বেগ। আচ্ছা, পরবর্তী পেজে যদি যাই, ফর্মুলাটা একটু আবার লিখি, এস ইকুয়াল ভিটি। এটা হচ্ছে গড় বেগ বা সমবেগ। এখানে ভি যেটা, সেটা হচ্ছে গড় বেগ বা সমবেগ। আচ্ছা, এখানে আমরা গড় বেগ কি পেয়েছিলাম? গড় বেগ পেয়েছি, এটাকে কপি করি, এটা কেন জানি কপি হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, গড় বেগ কি পেয়েছিলাম আমরা? গড় বেগ পেয়েছি ইউ প্লাস হাফ এটি। দেখুন এই ফর্মুলায় ইজ ইকুয়াল ভিটি ফর্মুলায় ভি এর পরিবর্তে যদি আমরা ইউ প্লাস হাফ এটি বসাই তাহলে কি পাই? ভি এর পরিবর্তে এটা টি সামনে গুণ আছে, এখন গুণ করলে পাওয়া যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা একটা ফর্মুলা হিসেবে তোমরা মনে রাখবে। বক্স করে দিচ্ছি। এখন যদি দেখি, আমরা একটা ফর্মুলা দেখছিলাম একটু আগেই, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটার উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি পাই? ইউ স্কোয়ার প্লাস 2 AT ইউ প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখন আমরা যদি এখান থেকে 2a এই অংশটা থেকে 2AT কমন নেই তাহলে কি পাওয়া যায়? ইউ প্লাস হাফ এটি স্কোয়ার আসে। এটা অনেকে নাও বুঝতে পারো যে কিভাবে হাফ এটি স্কোয়ার আসে। এখানে 2AT, আচ্ছা, এই জিনিসটা থেকে কমন নিয়ে এমন একটা রাশি এখানে লিখতে হবে যেন এই 2AT এর সাথে এই রাশিটা গুণ করলে আবার এ স্কোয়ার টি স্কোয়ার আসে। সেজন্য আমরা এ স্কোয়ার টি স্কোয়ারকে 2AT দিয়ে ভাগ করি, তাহলেই এখানের কাঙ্ক্ষিত রাশিটা চলে আসবে। ভাগ করলে আসে হচ্ছে 2AT হাফ হাফ এটি। তো এখানেও হবে হাফ এটি, চলে আমি ভুল লিখছি, হাফ এটি হবে, হাফ এটি।
তো এখন সামনে যদি দেখি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2at, সরি এখানে যদি 2 এটা কমন নেই, 2a, এখানে ইউটি থাকে, এখানে থাকে টি স্কোয়ার। তো এখানে এই যে ভিতরের অংশটা, এটা কিন্তু একটা ফর্মুলা যায়, এস এর ফর্মুলা 2s হয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। তো আমরা কি কি ফর্মুলা পেলাম? গতির সংক্রান্ত ফর্মুলাগুলো এখানে লিখে দিচ্ছি আমি। প্রথমটা হচ্ছে এস ইকুয়াল ভিটি, এটা শুধু সমবেগের জন্য, অথবা গড় বেগের জন্য। আরেকটা ফর্মুলা আছে গড় বেগ, এটা গড় বেগ বি। তো আমরা দেখছিলাম গড় বেগ বি হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আরেকটা ফর্মুলা পেয়েছিলাম ইউটি ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এবং ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই 5টা ফর্মুলা আছে গতি সংক্রান্ত, সরল রৈখিক গতি সংক্রান্ত। পরন্ত বস্তু সংক্রান্ত কিছু ফর্মুলা আছে, ওগুলো পরবর্তীতে দেখানো হবে। আর এই কনসেপ্টের উপর ম্যাথগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে, ম্যাথগুলো টাইপ অনুসারে করানো হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।